বুরকিনা ফাসোর শাসক ইব্রাহিম ট্রাওরে আবারও নতুন করে সংবাদের শিরোনামে। তিনি দেশবাসীকে জানিয়েছেন গণতন্ত্র ভুলে যেতে হবে। বুরকিনা ফাসোতে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো কাজ ইব্রাহিম ট্রাওরে করছেন না। ইব্রাহিম ট্রাওরের স্পর্ধা দেখে পৃথিবীর মানুষ হতবাক। যখন আমেরিকা গোটা পশ্চিমী দুনিয়া মনে করে গণতন্ত্রই শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা, সেখানে ইব্রাহিম ট্রাওরে বলছে গণতন্ত্রকে ভুলে দিতে হবে। ফরগেট ডেমোক্রেসি। হাউ ইজ ইট পসিবল? কি করে সম্ভব তা? কিন্তু কেন ইব্রাহিম ট্রাওরে হঠাৎ করে দেশবাসীকে বলছেন গণতন্ত্র ভুলে যেতে হবে? 2022 সালে মাত্র 34 বছর বয়সের সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে বুরকিনা ফাসোর রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন এই ইব্রাহিম ট্রাওরে। আর প্রথম থেকেই পশ্চিমী দুনিয়ার বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন। তার দেশ থেকে এতদিন ফরাসি সরকার যেভাবে সোনা দানা লুট করে এসেছে, সেই লুটেরাদেরকে দেশ থেকে মেরে তাড়িয়েছেন এবং বুরকিনা ফাসোতে সরকারি ক্ষমতাকে প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকেই গোটা পৃথিবীর সংবাদ শিরোনামে থেকেছেন এই ইব্রাহিম ট্রাওরে। কিন্তু শুরুতেই তিনি ঘোষণা করেছিলেন তার লক্ষ্য বুরকিনা ফাসোতে ধীরে ধীরে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। কিন্তু আজ একেবারে সম্পূর্ণ ইউটার্ন নিয়ে তিনি জানিয়ে দিলেন বুরকিনা ফাসোতে গণতন্ত্রের কোনো মোহতন্ত্র তিনি প্রতিষ্ঠা করতে চাইছেন না। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন। কিন্তু কি কারণে ইব্রাহিম ট্রাওরে দেশবাসীকে গণতন্ত্র ভুলে যেতে বলেছেন, চলুন আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। পিপল নিড টু ফরগেট অ্যাবাউট দ্য ইস্যু অফ ডেমোক্রেসি। দেশবাসীর উচিত এই গণতন্ত্র নামক ব্যবস্থাকে ভুলে যাওয়া। উই হ্যাভ টু টেল দ্য ট্রুথ, ডেমোক্রেসি ইজ নট ফিট ফর আস। তিনি বললেন, একটি কথা আপনাদের বলতে চাই, জাতির উদ্দেশ্যে তিনি জানালেন যে গণতন্ত্র আমাদের জন্য উপযুক্ত নয়। ডেমোক্রেসি কিলস। তিনি একটি নতুন সত্য উপস্থাপন করলেন দেশবাসীর কাছে যে এই গণতন্ত্র মানুষকে খুন করে, কারণ এই তন্ত্র আমাদের তন্ত্র নয়, আমাদের জন্য নয়। ডেমোক্রেসি বাই দ্য ওয়েস্ট, ফর দ্য ওয়েস্ট, অফ দ্য ওয়েস্ট। অর্থাৎ তার মতে পশ্চিমারা আফ্রিকায় গণতন্ত্র প্রতিষ্ঠা করে লুণ্ঠনের জন্য, শোষণের জন্য, আফ্রিকার মানুষদের রক্ত চুষে খাওয়ার জন্য। তাই গণতন্ত্র বুরকিনা ফাসোর জন্য উপযুক্ত নয় তার দাবি। তার মতে এই গণতন্ত্র মিছে মোহমন্ত্র, শোষণের যন্ত্র পশ্চিমাদের। তিনি বলছেন, লুক অ্যাট লিবিয়া, ইটস আ প্রাইম এক্সাম্পল রাইট নেক্সট টু আস। বুরকিনা ফাসোরই প্রতিবেশী দেশ লিবিয়া। তাই বুরকিনা ফাসোর মানুষের জন্য লিবিয়া একটি জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে গণতন্ত্রের বিভৎসতা, গণতন্ত্রের ভয়ঙ্কর রূপ। এভরিহোয়ার দে ট্রাই টু এস্টাবলিশ ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীতে পশ্চিমারা গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করে। ইটস ডান উইথ ব্লাডশেড। আর তারা রক্তের মধ্য দিয়ে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করে। ডেমোক্রেসি ইজ স্লেভারি। অসাধারণভাবে উপন্যাসিক জর্জ অরওয়েল যেমন বলেছিলেন, ফ্রিডম ইজ স্লেভারি, একইভাবে ইব্রাহিম ট্রাওরেও বললেন পশ্চিমা গণতন্ত্র আসলে আফ্রিকাবাসীর জন্য দাসত্ব। আর তাই তিনি বুরকিনা ফাসোতে এই মহা সংগ্রাম শুরু করেছেন। যতদিন পর্যন্ত তিনি আফ্রিকাকে পশ্চিমাদের হাত থেকে রক্ষা করতে না পারছেন, ততদিন তিনি শান্ত হবেন না। তিনি বলছেন, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। শুধু কথা দিয়েই নয়, ইব্রাহিম ট্রাওরে সংকল্পকে বাস্তবায়িত করে দেখিয়েছেন। দারিদ্র পীড়িত, যুদ্ধ বিধ্বস্ত বুরকিনা ফাসো আফ্রিকার একটি অকিঞ্চিতকর, নামহীন, খ্যাতিহীন দেশ, যে দেশের নাম আজ থেকে 4 বছর আগে পৃথিবীর খুব কম মানুষে শুনেছিলেন। কিন্তু আজ বুরকিনা ফাসো ইব্রাহিম ট্রাওরের দৌলতে সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত হয়ে উঠছে, কারণ ইব্রাহিম ট্রাওরে এই দেশটিকে ঢেলে সাজাচ্ছেন। 2022 থেকে 2024 দেশের যত বিদ্রোহী সামরিক গোষ্ঠী ছিল একে একে তিনি দমন করেছেন এবং কেন্দ্রীয় সরকারকে তিনি শক্তিশালী করেছেন। তারপরে শুরু করেছেন অর্থনৈতিক সংস্কার। যে মহাদেশ, প্রাকৃতিক সম্পদের ভান্ডার, গোটা পৃথিবী যখন আফ্রিকা থেকে লুণ্ঠন করে এনে তাদের দেশের উন্নতি করছে, অথচ
অথচ আফ্রিকায় লক্ষ লক্ষ শিশু অনাহারে পুষ্টির অভাবে ধুকে ধুকে মরছে। সারা পৃথিবী যখন বিকাশের বন্যা বইছে, আফ্রিকা মহাদেশ দূষণের শিকার। আফ্রিকা মহাদেশ থেকেই যখন উত্তোলন করা হচ্ছে আকরিক গুঁড়ো, তার বিষ গ্রহণ করছে বুরকিনা ফাসোর মানুষ, তারা ধুকে ধুকে মরছে অকালে। তাই এই শোষণের ইতিহাসকে বদলে দিতে এক নতুন ইতিহাস রচনা করে চলেছেন ইব্রাহিম ট্রাওরে। 2024 সালে বুরকিনা ফাসো যখন জিডিপি ছিল মাত্র $23 বিলিয়ন, সেই জিডিপিকে মাত্র এক বছরের ব্যবধানে ইব্রাহিম ট্রাওরে নিয়ে গেলেন $32 বিলিয়ন। এর অর্থ এক বছরের জিডিপির বৃদ্ধির হার 50%। এক রূপকথা। পৃথিবীর কোন রাষ্ট্র অতীতে এই দুর্লভ সাফল্য পেয়েছে কিনা রীতিমতো সন্দেহ। জিডিপি গ্রোথ অ্যাভারেজ 3 থেকে 5%, ম্যাক্সিমাম 8% হতে পারে, কিন্তু সেখানে ইব্রাহিম ট্রাওরে এক বছরে বুরকিনা ফাসোর জিডিপি কে 50% বাড়িয়ে এক অনন্য নজির গড়লেন। কারণ বুরকিনা ফাসো কোনো দরিদ্র দেশ নয়। পশ্চিমী দুনিয়ার রাষ্ট্রগুলো এই বুরকিনা ফাসোকে এতদিন ধরে পাশবিকভাবে লুণ্ঠন করে আসছিল, তাদেরকে গরিব বানিয়ে রাখা হয়েছে। কিন্তু আফ্রিকা এভাবে আর দরিদ্র থাকতে চায় না। আফ্রিকা অল্প সময়ের মধ্যেই আগামী 10 থেকে 15 বছরের মধ্যে উন্নত ধনী একটি মহাদেশ হতে যাচ্ছে, যে আন্দোলনের অন্যতম নেতা হয়ে উঠেছেন বুরকিনা ফাসোর নায়ক ইব্রাহিম ট্রাওরে। এই মুহূর্তে ইব্রাহিম ট্রাওরে পাখির চোখ করেছেন ন্যাশনালাইজেশন। বুরকিনা ফাসোতে যত সোনার খনি রয়েছে তাদের জাতীয়করণ করা শুরু করেছেন ইব্রাহিম ট্রাওরে। এতদিন এই সোনা বিদেশি কোম্পানিগুলো তুলে নিয়ে যেত, আর বুরকিনা ফাসোর মানুষ পেতেন কেবল দূষণ আর নামমাত্র কিছু ভাগ। আর সেই জায়গা থেকে বুরকিনার প্রাকৃতিক সম্পদ যাতে বুরকিনার মানুষ ভোগ করতে পারে, দেশের উন্নতি হতে পারে, দেশের সম্পদ দেশের মানুষ ভোগ করতে পারে, তার জন্য ইব্রাহিম ট্রাওরে সম্প্রতি কিয়াকা গোল্ড মাইন, বুরকিনা ফাসোর সবচাইতে বড় সোনার খনি কিয়াকা, তাকেও জাতীয়করণ করার এক বৃহৎ পদক্ষেপ গ্রহণ করেছেন। বুরকিনা ফাসো এমন একটি দেশ যেখানে সোনাই সোনা। প্রতি বছর বুরকিনা ফাসো থেকে বিদেশে যত কিছু রপ্তানি করা হয়, যত টাকা আয় হয়, তার 70% টাকা আসে কেবলমাত্র সোনা রপ্তানি করে। বুরকিনা ফাসো থেকে যত সোনা উত্তোলন করা হয়, সেখান থেকে মাত্র 10% লাভ পেত বুরকিনা ফাসো। আর সেই 10% থেকে বাড়িয়ে 24 থেকে 25 সালে করা হয়েছিল 15%। আর তাতে আমরা দেখেছি জিডিপি 50% বেড়ে গিয়েছিল। 2026 সালে বুরকিনা ফাসোর লক্ষ্য আরো অনেক বড়। এই 15% লভ্যাংশ থেকে বাড়িয়ে বুরকিনা ফাসো তার দেশ থেকে যত সোনা উত্তোলন করা হবে, সেই সোনার 40% এখন এবং আগামীতে 60% অব্দি বুরকিনা ফাসোর লভ্যাংশ রাখার দাবি জানিয়েছেন। আর এই পথে বুরকিনা ফাসো যেভাবে এগিয়ে চলেছে, তাতে বুরকিনা ফাসো আগামী দিনে পৃথিবীর যে অন্যতম একটি ধনী রাষ্ট্র হতে যাচ্ছে, সেই ইঙ্গিত দিচ্ছেন কিন্তু ইব্রাহিম ট্রাওরে। বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাডুগু থেকে 114 কিলোমিটার দূরে অবস্থিত কিয়াকা গোল্ড মাইন। এই কিয়াকা গোল্ড মাইন বর্তমানে নিয়ন্ত্রণ রেখেছে অস্ট্রেলিয়ার একটি কোম্পানি। তারা এখানকার সমস্ত সোনা উত্তোলন করে। সোনা মাটির সঙ্গে মিশে থাকে, সেই মাটিকে পরিশোধন করে সোনাকে বাছাই করা হয়। আর এই কাজ এত জটিল এবং এত বেশি দূষণ সৃষ্টি করে, ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে বুরকিনা ফাসোর মানুষ সেই সোনা উত্তোলনের যে বিষক্রিয়া, তাতে ভুক্তভোগী। অথচ এই অস্ট্রেলিয়ান কোম্পানি তারা লভ্যাংশের 85% ভোগ করে থাকেন, আর বুরকিনা ফাসোর মানুষ পেতেন মাত্র 15%। আর এই কিয়াকা গোল্ড মাইন বুরকিনা ফাসোর সর্ববৃহৎ। এই বুরকিনা ফাসো প্রতি বছর যত সোনা উত্তোলন হয়, তার মধ্যে 16% একাই কন্ট্রিবিউট করে এই কিয়াকা গোল্ড মাইন। প্রায় 54 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই সোনার খনি। এবার ইব্রাহিম ট্রাওরে সেই 15% লভ্যাংশ থেকে বাড়িয়ে 40% বুরকিনা ফাসোকে দিতে হবে, এই আইন কার্যকরী করেছেন ইব্রাহিম ট্রাওরে। অস্ট্রেলিয়ার কোম্পানি অস্ট্রেলিয়ান ওয়েস্ট আফ্রিকান রিসোর্স কোম্পানিকে তিনি আইন করতে বাধ্য করেছেন। বিনিময়ে প্রচুর পরিমাণে টাকাও দেওয়া হয়েছে এই অস্ট্রেলিয়ান কোম্পানিকে ক্ষতিপূরণ হিসেবে, তারা যাতে রাজি হয়। এবং ইতিমধ্যেই এই 40% সোনার ভাগ বুরকিনা ফাসোকে দেওয়া হবে, এই মর্মে এই অস্ট্রেলিয়ান ওয়েস্ট আফ্রিকান রিসোর্স কোম্পানি রাজিও হয়ে গেছেন, এগ্রিমেন্ট সাইন হয়ে গেছে। সুতরাং বুরকিনা ফাসোর জন্য একটা মহা বিজয়। গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আর না হোক,
বুরকিনা ফাসোর মানুষের আগামী দিনে অর্থনৈতিক অগ্রগতি যে হচ্ছে এ কথা লিখে রাখা যায়। ইব্রাহিম ট্রাওরে জানিয়েছেন, স্বর্ণ লাভের এই যাত্রা সবেই শুরু। দেশে আরো যে বৃহৎ 15খানা সোনার খনি রয়েছে, প্রতিটি খনিকেই রাষ্ট্রীয়করণ করা হবে এবং প্রতিটা খনি থেকে 50% অধিক মালিকানা দেশের হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি বুরকিনা ফাসোর সরকার আগামী দিনে যাতে এই সোনা নিষ্কাশন করতে পারে, তার প্রযুক্তিকে রপ্ত করবার জন্য দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নততর করা, বিজ্ঞানকে উন্নত করা, এই কাজের জন্য ইতিমধ্যেই ইব্রাহিম ট্রাওরে রাশিয়া এবং ইরানের মতো দেশের সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করেছেন। নিঃসন্দেহে বুরকিনা ফাসোর সবচেয়ে বড় সম্পদ সোনা, কিন্তু সোনার মধ্যে শুধু আটকে থাকতে চাইছে না ইব্রাহিম ট্রাওরে। বুরকিনা ফাসোতে কাজ করছে এমন সমস্ত কোম্পানিকে ধীরে ধীরে রাষ্ট্রীয়করণের কাজ করছেন। এই সপ্তাহের সবচেয়ে বড় খবর, ইব্রাহিম ট্রাওরে বুরকিনা ফাসোর সবচেয়ে বৃহৎ তুলার কোম্পানি, কটন কোম্পানি, তাকেও রাষ্ট্রীয়করণ সম্পন্ন করলেন। চলো আমরা দেখে নিই। বিজনেস ইনসাইডার আফ্রিকা তারা লিখেছে, বুরকিনা ফাসো সেট টু টেক ওভার 607 মিলিয়ন স্টেট কটন ফার্ম আফটার গোল্ড ইন্ডাস্ট্রি শেক অফ। সোনার খনির জাতীয়করণ করার পরেই আরো বড় খবর, 607 মিলিয়ন ইউএসডি মূল্যের বুরকিনা ফাসোর কটন কোম্পানি, তাকেও জাতীয়করণ করলেন ইব্রাহিম ট্রাওরে। আর এই কাজ তিনি 2024 সাল থেকে শুরু করেছেন। একটার পর একটা কোম্পানিকে তিনি রাষ্ট্রীয়করণ করছেন, যাতে করে বুরকিনা ফাসো সরকারের হাতে বিপুল পরিমাণে পয়সা আসে, যে পয়সা দিয়ে বুরকিনা ফাসোর রাস্তাঘাট, স্কুল, কলেজ এবং গরিব মানুষের জন্য বাসস্থান নির্মাণ করা যায়, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা যায় এবং হাসপাতাল, চিকিৎসার ব্যবস্থা করা যায় বুরকিনা ফাসোর সাধারণ মানুষের। কারণ আফ্রিকা মহাদেশের মানুষ, বুরকিনা ফাসোর মানুষ শিক্ষা, স্বাস্থ্যের অধিকার থেকে, বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুতের অধিকার থেকে বঞ্চিত। যে আফ্রিকা মহাদেশের কোবাল্ট, যে আফ্রিকা মহাদেশের কয়লা এবং তেল দিয়ে সারা পৃথিবী প্রযুক্তির শিখরে পৌঁছাচ্ছে, সেই আফ্রিকার মানুষ আজও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত, বিদ্যুতের অধিকার থেকে বঞ্চিত, মোবাইল ফোন থেকে বঞ্চিত, দৈনন্দিন জীবনের সমস্ত অধিকার বঞ্চিত এই আফ্রিকার মানুষ। তাই ইব্রাহিম ট্রাওরের লক্ষ্য যে করেই হোক রাজকোষ, কোষাগারকে শক্তিশালী করা, আর তার জন্য সেই দেশে যত বিদেশি কোম্পানি এতদিন নির্বিচারে লুট করছিল, সেই কোম্পানিগুলোকে রাষ্ট্রের নিয়ন্ত্রণ কায়েম করা, যাতে সেই অর্থ দিয়ে রাষ্ট্রের উন্নয়নের কাজ, দেশের উন্নতির কাজ সম্ভব হয়। তাই প্রদীপের তলায় আধার, সেই আধারকে দূর করে এবার প্রদীপের তলাকে আলোকিত করতে চাইছেন ইব্রাহিম ট্রাওরে। 2024 সালে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন ইব্রাহিম ট্রাওরে, কমার্শিয়াল ব্যাংক অফ বুরকিনা, তাকে জাতীয়করণ করেছিলেন। এটি একটি বৈপ্লবিক সিদ্ধান্ত ছিল, ব্যাংকের জাতীয়করণ। এরপর এসএন সুসুকো, বুরকিনা ফাসোর একটি বৃহৎ চিনির কোম্পানি, চিনির মিল, তাকেও জাতীয়করণ করেন 2024 সালে। 2025 সালে এসে ওয়াগনিয়ন গোল্ড এসএ, একটি সোনার খনি, তাকেও জাতীয়করণ করেন। সিমাফো গোল্ড মাইন জাতীয়করণ করা হয়। রিসোর্স ফার্সার গোল্ড এক্সপ্লোরেশন, যে কোম্পানি ছিল সোনা অন্বেষণ করে, তাকে জাতীয়করণ করা হয়। সেই সোনা অন্বেষণকারী কোম্পানির 3টে সংস্থাকেই বুরকিনা ফাসো জাতীয়করণ করে 2025 সালে। আর 2026 সালে এসে সফিটেক্স যে কটন কোম্পানি, তাকেও সম্পূর্ণরূপে জাতীয়করণ করলেন এবং পাশাপাশি আরো যে সমস্ত বৃহৎ সোনার খনি রয়েছে, সেই খনিগুলোকে ধীরে ধীরে জাতীয়করণের কাজ করে চলেছেন। এবং এই কাজকে বুরকিনা ফাসোর শাসক ইব্রাহিম ট্রাওরে বলপূর্বক বা বন্দুকের নলা ব্যবহার করে নয়, আইনি পথে প্রতিটি কোম্পানিকে আইন মতো লিগালি সেটেল করা এবং তাদের কত পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে, সেই ক্ষতিপূরণ প্রদানের মধ্য দিয়ে আইনি পথে তিনি ধীরে ধীরে এগোচ্ছেন, যাতে আফ্রিকার স্বার্থ সুরক্ষিত হয়। কিন্তু এইখানে সবচেয়ে বৃহৎ যেটা আশঙ্কা, একদিকে ইব্রাহিম ট্রাওরে বুরকিনা ফাসোর মানুষের মুখে যখন হাসি ফোটাচ্ছেন, যখন বুরকিনা ফাসো একটু একটু করে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠছে, তখনই পশ্চিমী দুনিয়ার বৃহৎ কোম্পানিগুলো যখন তারা বুরকিনা ফাসোতে আর আগের মতো লুণ্ঠন চালাতে পারছে না, তখন তারা কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছেন এই ইব্রাহিম ট্রাওরের বিরুদ্ধে। তাই আগামী দিনে যে কোনো সময়ে ইব্রাহিম ট্রাওরের উপরে নেমে আসতে পারে আক্রমণ, যেভাবে মুয়াম্মার গাদ্দাফি, সাদ্দাম হুসাইনরা তাদের দেশের সম্পদকে জাতীয়করণ করার জন্য মাসুল দিয়েছিলেন, পশ্চিমী দুনিয়ার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখিয়েছিলেন, বিনিময়ে তাদেরকে খুন হতে হয়েছিল, তাদের দেশ ধ্বংস হয়ে গেছিল। এখন আশঙ্কা
ইব্রাহিম ট্রাওরের উপরেও ঠিক ওই রকম আক্রমণ নেমে আসবে কিনা, বুরকিনা আবারও নতুন করে বুরকিনা ফাসোর উপরে ওই হিংস্র লুণ্ঠন শুরু হবে কিনা তা নিয়ে ঘোর শঙ্কা দেখা দিচ্ছে। কিন্তু ইব্রাহিম ট্রাওরে তিনিও যথেষ্ট সচেতন, আর এই জন্যই রাশিয়া, চীন, ইরান এই ব্লকের সঙ্গে তার বন্ধুত্ব বাড়িয়ে চলেছেন। যে কোনো মূল্যেই তিনি বুরকিনা ফাসোকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করবেন এই পণ করেছেন। তাই গণতন্ত্র থাকবে কি থাকবে না আমরা জানি না, কিন্তু ইব্রাহিম ট্রাওরের নেতৃত্বে বুরকিনা ফাসো যে এগিয়ে চলেছে সেটা কিন্তু প্রতীয়মান। আর এরই সাথে শেষ করলাম আজকের নিবেদন। যারা ইব্রাহিম ট্রাওরেকে ভালোবাসেন আর যারা পদাতিক চ্যানেলকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে।